কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ মহসিন সরকার। আজকে তোমাদের বাংলা গল্প পত্রিক একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটি হচ্ছে আম আটির ভেপু। গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা যখন কোনো গল্প পড়বো তখন এই গল্পের যে লেখক তার সম্পর্কে জানি, গল্পের উৎস সম্পর্কে জানি। তাহলে আমাদের আজকের গল্প আম আটির ভেপু। গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি কথা সাহিত্যিক হিসেবে পরিচিত। কথা সাহিত্যিক হচ্ছে কি, যারা বেশি গল্প নাটক উপন্যাস রচনা করে তাদেরকে কথা সাহিত্যিক বলা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেশ উপন্যাস রচনা করেছেন। তার জনপ্রিয় উপন্যাস হচ্ছে পথের পাঁচালী। পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, সেটা আমরা অনেকেই দেখেছিলাম। তাহলে আমাদের আজকে গল্প আম আটির ভেপু, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের উৎস আছে। গল্পের উৎস হচ্ছে কি আমাদের যে জনপ্রিয় উপন্যাস পথের পাঁচালী। জনপ্রিয় উপন্যাস হচ্ছে পথের পাঁচালী। পথের পাঁচালী এই উপন্যাসের অংশ হচ্ছে আম আটির ভেপু। উৎস আম আটির ভেপু পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে। তাহলে গল্পের যে লেখক জন্মগ্রহণ করেছিলেন 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা মুরারিপুর গ্রাম। তাহলে লেখক জন্মগ্রহণ করেছিলেন 1894 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন 1950 খ্রিস্টাব্দে। লেখক জনপ্রিয় উপন্যাস আছে, তার কিছু জনপ্রিয় উপন্যাস আমরা মাত্রই শুনলাম যে পথের পাঁচালী আছে, অপরাজিত আছে, আরণ্য, ইছামতি। আমরা দেখেছিলাম যে যখন আমরা এই লেখক সম্পর্কে জানবো, তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন। সেটি হচ্ছে 1951 খ্রিস্টাব্দে। তার মরণোত্তর পুরস্কার লাভ করেছিলেন। ইছামতি উপন্যাস রচনার কারণে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন, সেটা 1951 খ্রিস্টাব্দে। তাহলে তার কিছু গল্পগ্রন্থ আছে যেগুলো বেশ জনপ্রিয়। মেঘ মল্লার আছে, মৌরি ফুল আছে, যাত্রাপদ। তাহলে বেশি কিছু উপন্যাস, জনপ্রিয় উপন্যাস বাংলা সাহিত্যে সমৃদ্ধ এবং ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে পথের পাঁচালী উপন্যাস। পথের পাঁচালী উপন্যাসের গল্প হচ্ছে আজকে আমাদের আম আটির ভেপু। তাহলে আম আটির ভেপু কথাটির হচ্ছে কি, মানে হচ্ছে দাঁড়ায় যে আম খাওয়ার পরে যে আমাদের যে আটি বা অনেক অঞ্চলিক বিচি বলা হয়, হ্যাঁ, সেটা কয়েকদিন মাটিতে ফেলে রাখলে, মাটিতে রাখলে গাছের মতো হয় এবং ফাঁকা হয়ে যায়। বিচিটার কর্নারে ফাঁকা হয় এবং সেখান দিয়ে ফু দিলে বাঁশির মতো আওয়াজ, বাঁশির আওয়াজ হয়। সেই আমের আটি বা আমের আটি ভেপু বা আমের আটি বাঁশি বললে আমরা অনেকেই চিনব। তাহলে আমরা লেখক সম্পর্কে জানলাম যে আসলে লেখক হচ্ছে কে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে বিভূতিভূষণের জন্মসাল সম্পর্কে আমরা জানলাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1894 খ্রিস্টাব্দে। কোথায়? মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন 1950 সালে। আপনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন সেটি কত সালে? 1951 খ্রিস্টাব্দে ইছামতি উপন্যাস রচনা। তার গল্পগ্রন্থ সম্পর্কে আমরা জেনেছিলাম যে মেঘ মল্লার মৌরি ফুল আছে, যাত্রাপদ। তাহলে এখন আমরা এই আম আটির ভেপু সম্পর্কে জানার চেষ্টা করি যে আসলে এখানে কি গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা প্রকৃতি ঘনিষ্ঠ দুই বোনের, ভাই বোনের আর কি আনন্দিত জীবনের আখ্যান। তাহলে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান রচনা করেছেন লেখক এই আম আটির ভেপু গল্পে। আমাদের গল্পে আমরা প্রথমে চরিত্র সম্পর্কে জেনে নিই। এখানে আছে অপু, আছে দুর্গা, আছে সর্বজয়া, আছে হরিহর এবং আরো অন্য ছোট চরিত্র আছে। তাহলে মূলে আছে কি অপু, দুর্গা। তাহলে অপু, দুর্গা, তাদের মা হচ্ছে সর্বজয়া আর বাবা হচ্ছে হরিহর। তাহলে আমরা এখানে গল্প যখন শুরু করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে গল্পটা থেকে আমরা কি পাবো, যে আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার পরিচয় পাবো। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা সম্পর্কে পাবো। প্রকৃতি বাস্তব ঘন প্রকৃতি পরিচয় সম্পর্কে ধারণা পাবো। আমরা অর্জন করতে পারবো এই গল্প পাঠ করে যে আসলে বাংলাদেশের গ্রামীণ জীবন চিত্র উপস্থাপন করতে পারবো। যে হ্যাঁ, যে দুর্গার যে বয়স কথা এসেছে, এখানে 10-11 বছর বয়সে কথা বলা হয়েছে, একদম কিশোর বালিকা। 10-11 বছর বয়সে তার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ছিল, সেই বৈশিষ্ট্য আসলে গ্রামের গুরুত্বপূর্ণ প্রকৃতি হয়ে উঠেছে। সে মেয়ে হয়েছে বা কিশোরী, কিন্তু তার মাঝে যে বৈশিষ্ট্য, হ্যাঁ, তার মাকে রান্নাবান্নার কাজে বা বিভিন্নভাবে সাহায্য করবে, সে সেটা না করে সেই গ্রাম তেপান্তরে ঘুরে বেরিয়েছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
সে আম বা অন্যান্য ফল সংগ্রহ করেছে। এখানে তার ভাইকে নিয়ে দুরন্তপনা ছিল সে, এ কথাই বলা হয়েছে। তাহলে আসলে আমরা গল্পের শুরুতেই পাই যে আসলে সময় কথা বলা হয়েছে। কোন সময় কথা বলা হয়েছে? গল্পের প্রথম লাইন হচ্ছে সকালবেলা। গল্পের প্রথম লাইন কি? সকালবেলা। তাহলে সকালবেলা 8টা না 9টার কথা বলা হয়েছে। এখানে অপুর কথা বলা হয়েছে। গল্পের যে ছোট চরিত্র, কিশোর চরিত্র, সে অপুর কথা বলা হয়েছে। আর তাহলে আমরা গল্প পাঠ করে কি পাই? গ্রাম বাংলার প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে এই গল্পটা নিবিড়ভাবে জড়িত আছে। বাংলাদেশের গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি উপস্থাপন করা যায় গল্প করে। আছে মাতৃস্নেহের বাস্তব চিত্র। আসলে ওদের অপু এবং দুর্গা তাদের মা ছিল সর্বজয়া মাতৃস্নেহ ছিল, সন্তানকে অনেক বেশি ভালোবাসতেন, সে কথা আমরা পাই। বাবা প্রতি সন্তানের ভালোবাসা অকৃত্রিম, সেটাও পাওয়া যায় যে হরিহর যখন তার বাড়িতে প্রবেশ করে তখন তার সন্তানদের কথাই সে জিজ্ঞাসাই করে। তাহলে আমরা গল্পের প্রথমে যখন আসছি তখন আমরা পাচ্ছি কি? সকালবেলা 8টা কি 9টার কথা বলা হয়েছে। হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করছিলেন কথা বলা হয়েছে। তাহলে রোয়া কি? এই গল্পে আমাদের জানা প্রয়োজন যে আসলে রোয়া কিছু কঠিন শব্দ দিয়েছে যে রোয়া। এটা রোয়া হচ্ছে কি? এখানে বারান্দার কথা বলা হয়েছে, যে আসলে বারান্দা বা এই ধরনের কিছু একটা বোঝায় যে তার এখানে খেলা করছে। তাহলে অপুর টোল খাওয়ার তীরে ভেপুর বাসি কথা এসেছে। অপুর টোল খাওয়ার তীরে ভেপুর বাসি দাম ছিল সেটা কয় পয়সা? 4 পয়সা। কি? টোল খাওয়ার তীরে ভেপুর বাসি। অপু কি করছিল? খেলা করছিল। হ্যাঁ, তার টিনের বাক্স ছিল, সেই ডালা ভাঙ্গা ছিল, বাক্সের সমুদয় সম্পত্তি সে কি করেছিল? উপর করিয়া ফেলে দিয়েছিল, মনে মতো করে খেলছিল। হ্যাঁ, ওটার মধ্যে সেই রং ওঠা কাঠের ঘোড়া ছিল, ঘোড়ার চারপাশে তার টোল খাপটির ভেপুবাসী ছিল। হ্যাঁ, এরপরে ছিল ওগুলো সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কুড়ির চুক্তি হইতে সে ওগুলো নিয়েছিল। তাহলে আমরা জানলাম যে অপু গল্প শুরুতে সকালবেলা কথা বলা হয়েছে, আর অপুর কথা বলা হয়েছে। অপুর খেলনা ছিল, সে খেলনাগুলো সে নিচে ঢালিয়ে দিয়েছিল এবং সেই খেলনাগুলো সে লক্ষ্মী পূজার সময় ওইগুলা সে মায়ের কাছ থেকে নিয়েছিল। আর তার যে টোপ খাওয়া টিনের ভেপুবাসীর কথা এসেছে, 4 পয়সা দামের কথা এসেছে, 4 পয়সা দামের বাসির কথা এসেছে। আর আমাদের এই গল্প করলে আমরা জানতে পারবো যে আসলে পিজরাপোলের আসামি নেয়। তাহলে এখানে একটা ঘোড়ার কথা বলা হয়েছে, ঘোড়াটা পড়ে আছে। আসলে সে জানতো না অপুর বৈশিষ্ট্য বা বয়স, কিশোর বয়সে যে সে খেলনাগুলো সে মাটিতে ফেলে দিয়েছিল, সে বুঝতে পারতো না যে আসলে খেলনাগুলা কি মূল্য বা কি বুঝায়। তাহলে পিজরাপোলের আসামি হচ্ছে খাঁচায় পড়ে থাকা অবহেলা, অবহেলিত যেই আসামি বলা হয়। তাহলে পিজরাপোলের আসামি বলতে কি? খাঁচায় অবহেলায় পড়ে থাকে যেই রকম বা যেই ধরনের আসামি, সে কথা বলা হয়েছে। পিজরাপোলের আসামি নেয় তার ঘোড়া পড়েছিল। আমরা দেখি যে এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে, কার দিদি? অপুর দিদি। কোথা থেকে? উঠানে কাঁঠাল তলা হতে অপুকে ডাকছিল, অপু অপু। সে ততক্ষণ কি করেছিল? তার যে খেলনাগুলো সে নিচে ঢেলে দিয়েছিল, সে তাড়াহুড়ো করে সেগুলোকে সবগুলো একসাথে করে নিয়েছিল। অপুর দিদি দুর্গা কোথা থেকে এসেছিল? অপুর দিদি পটলের বাগানের সিঁদুর কৌটার তলা থেকে সে কি করেছিল? পটলের বাগানে, তার বাগান পটলের বাগান। কোথা থেকে? সিঁদুর কৌটার আর তলায় থেকে পড়েছিল, কি করেছিল? আম করেছিল। সে আম কুড়িয়ে এনেছিল। নারকেলের মালা, বাটির মতো দেখতে আমরা যে ডাব বা নারকেল খাই, সেটা ফাটালে নারকেলের মালা মতো হয়, সে তার মধ্যে ছিল। তাহলে সে সেগুলা কুড়িয়ে এনেছিল যে আম। আসলে আমরা পাই গল্প সে গ্রামের বাস্তব চিত্র। আম, ছোট আম বা কাঁচা আম, কাঁঠালের মুচি, সেগুলো একসাথে সে কি লবণ এবং লঙ্কা, যেটা মরিচ আর তেল, ওগুলো একসাথে মাখিয়ে সে ওগুলা খাবার খেত। তাহলে তার ভাই ছিল অপু, অপুকে সে ডেকে এনেছিল। অপু তার ডাকে এসেছিল এবং দুর্গা চুপি চুপি তাকে বললো যে একটু তেল আর একটু নুন নিয়ে আসার জন্য, কারণ সেগুলো খাবে আর কি। তেলের ভাত ছুলে মা যে আমাকে মারবে, এই কথা কে বলেছিল? অপু বলেছিল। কারণ তখনকার সমাজ ব্যবস্থার চিত্র আমরা পাই যে তখন কুসংস্কার আচ্ছন্ন ছিল এবং ওই সম্প্রদায়ের লোক তাদের যে রান্নাঘরকে কি মনে করতো? রান্নাঘরকে পবিত্র মনে করতো। হ্যাঁ, আর সূচি মানে অপবিত্র কাপড়ে বা অপবিত্রভাবে রান্নাঘরে প্রবেশ করলে সেই ঘর অপবিত্র হয়ে যাবে।
কারণ অপু বাইরে থেকে এসেছে, তার কাপড়ে ময়লা ছিল, পবিত্র ছিল না, সে রান্না করতে পবিত্র মনে করা হতো। আর মা দেখলে মা মায়ের দিবে, সে কথাগুলো বলা হয়েছিল। তাহলে অপু বলেছিল আমার কাপড় যে বাসি, কেন বলেছিল? তার মা তাকে মারবে, সে মারার ভয়ে বলেছিল। আর কেন মারবে? কারণ রান্নাঘরে কি থাকে, আমাদের পবিত্র মনে করা হয়। সেই ঘরে বাসি কাপড় নিয়ে গেলে মা তাকে মারবে, আর মা টের পেয়ে যাবে। তাই সে কি করেছিল? তখন নিষেধ করেছিল। তারপরে কিন্তু সে নিয়ে এসেছিল। আর কি আনতে পারেনি? লঙ্কা। কেন আনতে পারে না? কারণ তরকার উপরে অনেক উপরে রেখেছিল, সেগুলো সে যে পারতে পারবে সেরকম কথা কিন্তু এখানে আসেনি। আর কিছুক্ষণ পরেই ওর মা কিন্তু চলে এসেছিল। কার মা চলে এসেছিল? অপু এবং দুর্গার মা চলে এসেছিল। অপু এবং দুর্গার মায়ের নাম হরিহর। হরিহর কি করতো? হরিহর হচ্ছে কি আসলে মা সন্তানের, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা অকৃত্রিম। মা অভাবনীয় থাকলেও সন্তানকে বুঝতে দেন না, তাদের খাবারের ভালো ব্যবস্থা অবশ্যই মা করেন। আর আসলে তাদের গ্রাম দরিদ্র পরিবারের সন্তান ছিল এবং দুর্গা, তারা বুঝতেই চাইতো না বা বুঝতে পারতো না যে আসলে কি করছে তারা, বা তাদের মাঝে কি আছে। তারা খুবই দুরন্ত প্রকৃতির ছিল। তারা গ্রামের এক পাশ থেকে আরেক পাশে ঘুরে যেত, এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক পাড়া থেকে আরেক পাড়া যেত। আর তার মা হরিহর পরের বাড়িতে কাজ করতেন, কাজ করে 8 টাকা পেতেন, তাও সেটা কয়েক মাস পরে আবার দেখা গিয়েছে যখন টাকার প্রয়োজন, অনেকে তাদেরকে কি টাকা দিত না, যে আসলে নানান রকম শর্ত দিয়ে দিত। তা সেই আমরা তাহলে কি পাচ্ছি? যে প্রকৃতি পরিবেশে বেড়ে ওঠা প্রকৃতি ঘনিষ্ঠ দুই বোনের আনন্দিত জীবনের আখ্যান। সেই দুই ভাই বোনের মধ্যে আছে কে? অপু আছে আর দুর্গা আছে। তাদের মা কি করতেন? পরের বাড়িতে কাজ করতেন এবং সে কয় টাকা পেত? সে 8 টাকা পেত। তাহলে আমরা যদি হরিহর সম্পর্কে আসি, হরিহরের স্ত্রী ছিল, পুত্র ছিল, কন্যা ছিল। সেও তার পুরাতন বংশধর পূজা করে বা পূজা দিয়ে সংসারে কোনো রকম আয় দিন দিন তার আয় কমে গিয়েছিল। সে কারণে তার সংসারে আরো অভাব বা দারিদ্র বিরাজ করছিল। তাহলে আমরা এখন কার সম্পর্কে জানলাম? আমরা অপু সম্পর্কে জানলাম। দুর্গার বয়স হচ্ছে 10-11 বছর বয়স এবং দুর্গার অপু ফর্সা ছিল। হ্যাঁ, দুর্গার চুল ছিল আর রুগ্ন চুল ছিল, আর তাহলে সে গরম পাতলা ছিল, আর রং অপুর অতটা ফর্সা ছিল না। তাহলে হাতে কাচের চুড়ি ছিল। কার হাতে কাচের চুড়ি ছিল? অপুর যে বোন দুর্গার হাতে কাপড় চুড়ি ছিল, পরনে ছিল ময়লা কাপড় ছিল। কারণ আসলে তখন তাদের বয়স ছিল কম, তারা দুর্নীতিপনা ছিল, এক গ্রাম থেকে অন্য গ্রামে যেত। সে কারণে তাদেরকে কাপড়ের ময়লা ছিল, তারা ছেঁড়া কাপড় পরে থাকতো, কারণ তাদের মাঝে দারিদ্র ছিল। কারণ আমরা গল্পে পাই, ভাই বোনের গল্পের সম্পর্কে স্বরূপ পাই, আনন্দ ঘন শৈশবের স্বরূপ এই গল্পে আমরা পাই। তাহলে আমরা যে তৎকালীন সমাজ ব্যবস্থা, বাস্তুচিত্র পাই, কুসংস্কারের কথা পাই, এই কথাগুলো কিন্তু আমরা গল্পের প্রথম অংশে পাই এবং পরবর্তীতেও পাই। তাহলে আমরা এখন গল্পে হরিহর এবং তার সম্পর্কে একটু আলোচনা করবো। চলো আমরা একটু আলোচনা করি হরিহর রায়ের কথা সম্পর্কে। হরিহর রায় কিন্তু হরিহর রায় অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করতো। হরিহর রায় কোথায় কাজ করতো? অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করতো। তাছাড়া অন্য গ্রামে সে পূজা দিয়ে তার আয়ের ব্যবস্থা করত। তাহলে আমরা হরিহর রায় হচ্ছে অপু এবং দুর্গার বাবা আর সর্বজয়ার স্বামী। আমরা আসলে গল্প যখন পাঠ করেছিলাম, গল্পের কিছু মজার কথা ছিল। সেগুলো ছিল কি যে ওর অপু যখন তার বোন দুর্গা যখন কচি আম এবং কাঁঠালের কুচি দিয়েছিল, সেগুলা খাবার খেয়ে তার দাঁত টক হয়ে গিয়েছিল এবং পেটে যখন খিদা লেগেছিল, সর্বজয়া যখন এসেছিল, অপু বলেছিল যে তার খিদা লেগেছে, মা কিছু খেতে দিল। মা কি করেছিল? চাল ভাজা ছিল, সেই চাল ভাজা খেতে দিয়েছিল। চাল ভাজা চিবুতে গিয়ে দাঁত টক হয়ে গিয়েছিল। দাঁত টক হয়ে স্বাভাবিকভাবে খাবার খেতে গেলে থামতেই হবে। তো প্রকাশই করেছিল যে দাঁত টক হয়ে গিয়েছে, যে চিবুতে পারছে না। এই কথা শুনেছিল মা। শুনে তার বোন দুর্গাকে রাগারাগি করছিল। এমন সময় তাদের বাড়িতে এসেছিল, তাদের গাভী দোয়ানোর জন্য এসেছিল, স্বর্ণগোয়ালে এসেছিল। তাহলে স্বর্ণগোয়ালে গাই দুধ দোয়াতে আসাতে তাদের এই কথাটা চাপা পড়ে গিয়েছিল। এরপরে আসছে কি? হরিহর রায়। হরিহর রায় কোথায় কাজ করতেন? অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করতেন। আর আমরা আসলে খাইতে খাইতে ও দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে
হাসলো। কার সম্পর্কে হাসছিল? দিদি সম্পর্কে। যখন সে কি করছিল, যে চাল ভাজা খাচ্ছিল, তখন অপু কিন্তু দুর্গা কিন্তু অপুকে বাহিরে শাসনও করেছিল, কারণ সে বলে দিয়েছিল, কারণ বলে দেওয়া দুর্গার মা জেনে গেল। দুর্গা চান যে তার মা জেনে গেল। তাহলে আমরা কি রোয়াক সম্পর্কে জানলাম, যে রোয়াক কি ঘরের সামনে জানালা বা বারান্দা। তাহলে এই গল্পে আমরা যে রোয়াক সম্পর্কে জানলাম। সর্বজা হরিহরকে মন্ত্র দেওয়ার কথা বলে কেন, সেই প্রশ্ন যদি আসে আমরা সেটা সম্পর্কে আলোচনা করব। তাহলে কে বললেন বন্ধক ছাড়া টাকা ধার দেয় না? সেজ ঠাকুর। হ্যাঁ, গল্পে আমরা পাই কার কথা পাই? সেজ ঠাকুর। তাহলে সেজ ঠাকুর কাকে টাকা বন্ধক ছাড়া টাকা দিবেন না? কাকে? সর্বজয়া, অপু এবং দুর্গার মাকে। কি করে ছাড়া টাকা দেয় না? বন্ধক ছাড়া টাকা দেয়। কারণ আসলে তাদের সংসার অবমান যাদের লেগে থাকে, তারা দেখা যায় যে এই বাড়ি ও বাড়ি থেকে ধার কর্জ করে তাদের সংসারের অভাব বোধ বা প্রয়োজন মেটানোর চেষ্টা করে। অনেকেই দিচ্ছিলেন না, তখন সেজ ঠাকুর বলেছিল যে বন্ধক ছাড়া দেওয়া যাবে না। তাহলে লক্ষ্মী পূজার কড়ি বাক্সে লুকিয়ে রেখেছিল, কারণ শৈশবের বৈশিষ্ট্য অনুসারে সেগুলাকে সে মূল্যবান মনে করেছিল। কে লুকিয়ে রেখেছিল? অপু লুকিয়ে রেখেছিল। দুর্গা কিসের মধ্যে ভেতরে কচি আমগুলো কেটে রেখেছিল? কচি আমগুলো কেটে রেখেছিল নারকেলে, যে আমরা কি বলা হয়, আমরা নারকেল খেলে বা ডাব খেলে যে মালা, এখানে বই অংশ আসছে মালা, বাটির মতো বা নারকেল ফাটালে দুই পাশ ভেঙে যে অংশ হয় সেটার মধ্যে আমের কচিগুলো লুকিয়ে রেখেছিল। দুর্গার আঁচলের কোণ, হ্যাঁ, আঁচলের কোণ থেকে কি বের করেছিল? কচি রাড়া ফল, এখানে করমজা জাতীয় একটা ফল, দেশীয় ফল, তখনকার সময় কথা বলা হয়েছে। আর নীলমণি রায়, নীলমণি রায় কে ছিল? নীলমণি রায়, হ্যাঁ, নীলমণি রায় ছিল হরিহর রায় জ্ঞানী ভ্রাতা। তার বাড়ির পাশে থাকতো। সে মারা যাওয়ার পর তার স্ত্রী সন্তান কন্যা বা মেয়েরা তাদের নিজ বাড়িতে চলে যায়। তাই হরিহর রায়ের বাড়িটি জঙ্গলাবৃত করিয়াছে। তাহলে পরীক্ষা মিশনে আসে যে নীলমণি রায়ের বাড়িটি জঙ্গলাবৃত হইয়াছিল বা হইয়াছিল কেন? আসলে নীলমণি রায় যখন মৃত্যুবরণ করেন তখন তার পরিবারের সদস্যরা সেই বাড়ি ছেড়ে তাদের নিজ বাড়িতে চলে যায়। আর স্বাভাবিকভাবেই একটা বাড়িতে যখন খালি পড়ে থাকে, একটা বাড়িতে খালি পড়ে থাকে, দীর্ঘদিন মানুষের চলাফেরা থাকে না, তখন সেই বাড়ি কি হয়? খালি পড়ে থাকে। আর সে কারণে তখন ওই বাড়িটি জঙ্গলাবৃত হইয়া পড়িয়াছিল। তাহলে আমরা রোয়াক সম্পর্কে জানলাম। আমরা এখানে যে কালো পেন, হ্যাঁ, কালো পেন একটা গাছের নাম। সেই গাছটি যকৃতের রোগ উপকারে খুব ভালো কাজ করে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের লঘু গল্পটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে। আর এখানে গ্রামীণ জীবনের প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দ জীবনের পরিচয় এখানে এসেছে। আসলে এখানে বেশ কিছু কথা খুব জনপ্রিয় ছিল। আজকাল লক্ষ্মী কোথায় বাধা পড়েছে? তাহলে আজকাল লক্ষ্মী কোথায় বাধা পড়েছে? আজকাল লক্ষ্মী চাষাদের ঘরে বাধা পড়েছে। হ্যাঁ, কার কোথায় বাধা পড়েছে? চাষাদের। এই কথা মানে কি বোঝানো হয়েছে? চাষাদের ঘরে লক্ষ্মী বাধা রয়েছে। এই কথা বলতে কি বোঝানো হয়েছে? চাষাদের অবস্থার উন্নতি হয়েছে। একটা সময় সমাজে নিচু লোক চাষবাস করতেন, তাহলে তাদের অবস্থার উন্নতি হয়েছে, তারা অধিক পরিমাণে ফসল পাচ্ছে, তাদের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে। তাই এই কথা বলা হয়েছে যে চাষাদের ঘরে লক্ষ্মী বাধা পড়েছে। আর হরিহর রায় প্রস্তাব পেয়েছিলেন। কি প্রস্তাব পেয়েছিলেন? সর্বত সম্প্রদায়ের লোক থেকে প্রস্তাব পেয়েছিলেন। তাদের এখানে জায়গা জমি দেওয়া হবে, চাষের জমি দেওয়া হবে, ধান দেওয়া হবে। যে লোক বলেছিল সে যা কিছু হলো তাকে অনেক কিছু দেওয়ার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব হরিহর রায় সরাসরি কেন রাজি হল না সেটাও সর্বজয়া জিজ্ঞাসা করেছিল। তাহলে সরাসরি কেন রাজি হয়? কারণ হরিহর রায়ের বর্তমান যে গ্রাম যেখানে বসবাস করেন সেখানে লোকজনের কাছে, সেখানে লোকজন তার কাছে টাকা পয়সা পাবে। পরের গ্রামে গেলে এই গ্রামের লোকজন জিজ্ঞাসা করবে, তার দুর্বলতা চিত্র জেনে যাবে। সরাসরি সেই জন্য সেই প্রস্তাবটি সে সরাসরি রাজি হয়নি। যদিও তাদের জাত ছিল নিচু জাত। নিচু জাত হলো তারা তাদের জীবনযাত্রা উন্নত হয়েছিল। আর জীবনযাত্রা উন্নত হওয়াতেই কি হয়েছিল? তারা গ্রামে বামন হিসাবে এক লোককে রাখার প্রস্তাব দিয়েছিল। তাহলে বামন হিসাবে কাকে রাখার প্রস্তাব দিয়েছিল? হরিহর রায়। যে আসলে বামন হিসাবে থাকবে
তাকে গ্রামের লোকজন সম্মান করবে, শ্রদ্ধা করবে, এ কথা হরিহর রায়কে বলেছিল সর্বত সম্প্রদায়ের এক লোক। এবং সর্বজয়া কিন্তু আসলে হরিহরকে বলেছিল যে তুমি রাজি হলে না কেন, তাহলে রাজি হয়নি কারণ একটা মানুষ সেখানে আশ্রয় দেবে, কিন্তু যদি বলে সাথে সাথে রাজি হয়ে যায় তাহলে তার দুর্বলতার চিত্র বা সুযোগ ওরা পেয়ে যাবে বা জেনে যাবে। সে কারণে কি ওই হরিহর রায় সরাসরি প্রস্তাবে রাজি হয়নি। এই গল্প পাঠে আমরা আরেকটু দেখি যে দেখা যায় যে কি ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে, এই প্রশ্নটি কিন্তু এসেছে কি যে ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে। কারণ কি আসলে ঠাকুর সে যদি তার দুর্বলতা সবাই জেনে যায় তখন সে ধরনের কথা বলতেই পারে যে হ্যাঁ তার অভাব অনটন বোঝাতে, কি বোঝাতে? অভাব অনটন বোঝাতে বলা হয়েছে আর ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে, তাহলে তার দুর্বলতা বা অভাবের কথা জেনে যাবে, এই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে আমরা যে আজকে গল্পটি করছি আম আঁটির ভেবু লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেছেন 1894 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেছেন 1950 খ্রিস্টাব্দে। তার গল্পটি হচ্ছে পথের পাঁচালী নামক বাংলা জনপ্রিয় উপন্যাস। সেই উপন্যাসের একটি সংকলন করে ছোট করে দেওয়া হয়েছে আম আঁটির ভেবু গল্প। তাহলে আম আঁটির ভেবু গল্পের কেন্দ্রীয় চরিত্র এখানে আছে অপু, আছে দুর্গা, আছে সর্বজয়া। আমরা চরিত্রগুলো সম্পর্কে জানবো, জানার পরে যখন পড়বো তখন ভালো করতে পারবো। হরিহরের কথা এসেছে, নীলমণি রায়ের কথা এসেছে, স্যার লিখেছি নীলমণি রায়। এরপরে আমরা অপু সম্পর্কে জানলাম, তাহলে বিষ্ণু চরিত্র দুর্গা 10-11 বছর, তাদের মা দুর্গার মা হচ্ছে সর্বজয়া, আর এই বাবা হচ্ছেন কি হরিহর রায়। তাহলে তাদের দরিদ্র পরিবারের সংসার ছিল, হ্যাঁ মা খুব কষ্ট করতেন, তাদেরকে তার ছেলে মেয়ে তখন ভালোবাসতেন, মায়ের ভালোবাসা এসেছে, প্রকৃতি চিত্র এসেছে, বাবাও কিন্তু কীর্তিশীল ছিলেন, বাবাও বাড়িতে ফিরে কিন্তু তাদের কথা জিজ্ঞাসা করতেন। তাহলে আমরা গল্প পাঠ করলেই পাবো যে হ্যাঁ হরিহর অপুর কথা জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ সর্বজয়ের কাছে যে তার ছেলে অপু কোথায়, তখন অপু কিশোর ছিল, ঘুমিয়েছিল। আর দুর্গার কথা বলা হয়েছিল, দুর্গা আসলে যন্ত্রপ্রকৃতি ছিল, দুর্গা কোথায় ছিল? দুর্গা বাহিরে ছিল, কারণ তার কাজ বা স্বভাব ছিল এক পাড়া থেকে আরেক পাড়ায় বা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো। তাহলে আমরা সেজ ঠাকুরের কথাও পাই, কি সেজ ঠাকুর প্রসঙ্গটা এখানে এসেছে কেন? কারণ ওনার নামটা যখন আসে তখন সর্বজয়ের দুর্বল চিত্র কথা আমরা পাই। হ্যাঁ দুর্বল চিত্র কেন পাই? কারণ সেজ ঠাকুর বলেছিল সে বন্ধক ছাড়া কি ধার দিবে না, কারণ এই সর্বজয়া 8 পয়সার আর কাজ করতো, হ্যাঁ যে আসলে যেখানে কাজ করতো সেখানে ধার, বা আমরা জানি যে আমাদের গ্রামের এক ঘরে আর কিছু না থাকলে আমরা অন্য থেকে নিয়ে আসি, সবসময় আনতে গেলে সেটা দেওয়া হয়, তাই সে কথা বলেছিল। তাহলে আমরা সেজ ঠাকুরের পরিচয় বা কথা আমরা পেয়েছি। আমরা নীলমণি রায় ছিলেন কার? এই হরিহর রায় জ্ঞানীন্দ্রা তার পাশে বাস করতেন বা থাকতেন। সে মারা যাওয়ার পরে কি হয়েছিল? তার যে স্ত্রী সন্তান তার নিজ বাড়িতে চলে গিয়েছিল। তাহলে এখানে আমরা পাচ্ছি কি যে দক্ষিণ কোথায় বাধা পড়েছে? চাষাদের। কেন বলা হয়েছে? চাষাদের জীবন প্রণালী বা জীবনযাত্রা উন্নত হয়েছে, সে কথা বোঝাতে কথা বলা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে গল্পটা আলোচনা করলাম আম আঁটির ভেবু, আম আঁটির বাঁশি, সেই গল্পে তোমাদের আসলে আশা করছি তেমন কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা গল্পটা একটু পড়লে অবশ্যই বুঝতে পারবো। তো এখন আমরা গল্পটা আরো কিছু, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই গুরুত্বপূর্ণ একটি কথা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আশা করছি সবাই শুনলে বুঝতে পারবে। বামন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন? তাহলে বামন হিসেবে আর্থিক দুরবস্থার কথা প্রকাশিত হয়ে যাওয়ার আশঙ্কায় বামন হিসেবে বাস করার প্রস্তাবে রাজি হয়। তার হরিহর রায় যে আর্থিকভাবে দুর্বল ছিল সে কথা প্রকাশ পাবে, সে কথা অন্য গ্রামের মানুষ, নিজ গ্রামের মানুষ জেনে যাবে, সেজন্য কি হরিহর রায় বামন হিসেবে বাস করার প্রস্তাবে রাজি হলো না। প্রস্তাব দিয়েছিল সৎবোধ সম্প্রদায়ের এক লোক, হরিহরে 10 ঘরার সৎবোধ সম্প্রদায়ের এক লোক একবার তাদের গায়ে চলে এসে বামন হিসেবে সপরিবারে বাস করার প্রস্তাব দিয়েছিল। আর্থিক চরম দুরবস্থা ও হরিহর প্রস্তাবকে সরাসরি সম্মতি দেয়নি, কারণ এতে সৎবোধ সম্প্রদায়ের লোকেরা হরিহরের দারিদ্রের বিষয়টি টের পেয়ে যাবে। অধিকন্তু হরিহরের কি ধার দেনা অনেক ছিল। আবাস পরিবর্তনের সংবাদ শুনে
পাওনাদাররা এসে তার কাছে টাকা চাইবে। এসব কারণে বাংলাদেশের বাসনা প্রস্তাবে হরিহর রায় কি রাজি হল। তাহলে আমরা এই কথায় কি পাই, হরিহর রায়ের আসলে গল্পটা পাঠ করে হরিহর সর্বজয়ের যে জীবনচিত্র বলতে পারি, সমাজচিত্র বলতে পারি, এই চিত্রগুলো আমরা কিন্তু খুব চমৎকার এবং সুন্দর স্পষ্টভাবে বুঝতে পারছি যে কি হয়েছিল। তাহলে আমার আঁটি ভেবু গল্পে হরিহর নিজ গ্রামের অন্নদা রায়ের বাড়িতে ব্যবস্থা কাজ করে, পাশাপাশি বিভিন্ন জায়গায় গিয়ে পৌরোহিত্য করে দীক্ষা দেয়, বিনিময়ে যা পায় তাই দেশে সংসার চলে। তাহলে আমরা এখন যে আলোচনা করলাম তাহলে হরিহরের সম্পূর্ণ পরিচয় কিন্তু পেয়ে যায়। তার আয় ভালো ছিল না, নিম্নমানের ছিল, তার পরিবারের দুরবস্থা ছিল, সে লোভী ছিল বা ছিল না, সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসা থেকেই যায়। যদি আমরা সেটি লোভী ছিল না সেটাই বলবো, কারণ তাকে সরাসরি রাজি হয়নি, আর তার ধার দেওয়া ছিল সেটা পরবর্তী গ্রামে যাবে সেই ধরনের কোনো সুযোগ ছিল না। তাহলে আমরা আরও একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আসলে অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি তোমরা কথাগুলো শুনে বাসায় যদি গল্পটা একটু পাঠ করো খুব ভালোভাবে মনে রাখতে পারবে। আসলে খুব চমৎকার এবং মজার একটি গল্প, যদিও গল্পটা শেষ হয়নি। আর কারো হাতে যদি সম্পূর্ণ সময় থাকে বা বেশি সময় থাকে, তোমরা গল্পটার যে উৎস, পথের পাঁচালী যে নামক উপন্যাস, সেই উপন্যাসটা পড়লে অনেকটাই তোমরা ভালো ধারণা অর্জন করতে পারবে। তাহলে আমরা এই গল্পের কিছু কঠিন শব্দ সম্পর্কে জানলাম যে রোয়াক কি, আসলে রোয়াক ছিল ঘরের সামনে যে খোলা জায়গা বা বারান্দা সেটা। আর চুপড়ি অনেকেই চিনি আবার অনেকেই চিনি না, সেটা কি ছোট ঝুড়ি আর কি। নাটা ফল, তাহলে যে করঞ্জা ফল, খাপড়ার কুচি, কলসি হাড়ি প্রভৃতি ভাঙা অংশ বা টুকরা। আর পিজরা বলার আশা আমি বললামই যে খাঁচা পরে থাকা অবহেলিত যে আসামির মতো অর্থে আর কি। পিজরা বলের আসামি, এখানে ঘোড়া যে একটা পড়েছিল সে কথা বলা হয়েছিল। আমরা কালো মেঘের কথা জেনেছিলাম। তাহলে এই গল্প পাঠ যে গল্পটি করলাম, এই গল্প করে যে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন, আসলে এখানে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্ন থাকে, আমরা ক এবং খ যে আমাদের জ্ঞান এবং মনোযোগ যদি আমরা ভালো পারি তাহলে পরবর্তীতে আমরা খুব সুন্দর এবং সহজ ভাষায় উত্তর করতে পারবো। আশা করছি প্রত্যেকে পারবে এবং খুব ভালো উত্তর দিতে পারবে। যেমন আমরা যদি বলি যে আমার কাপড় যে বাসে কথাকে কেন বলেছিল, তাহলে আমরা খুব সুন্দর এবং চমৎকার সেটা ব্যাখ্যা দিতে পারবো, যেটা আমরা শুনেছি এবং বাসায় পড়ে আরও ভালো উত্তর দিতে পারবো। এখানে আমরা যে বলি যে ঠাকুরের হাড়িতে শিখে উঠেছে কে বা কী প্রসঙ্গে বা কী উদ্দেশ্যে কথা বলা হয়েছে, দুর্গার বয়সের কথা বলা হয়েছে, বয়স কত, তাহলে 10-11 বছর, বামন সে বাসনা প্রস্তাব হরিহর রায় রাজি হলো না কেন, নীলমণি রায়ের ভিটা জঙ্গলাবৃত হইয়া পড়িয়াছে কেন সে কথা বলা হয়েছে। এরপরে যে আসলে অপু ভাই বোন যে কাঁচা আম খাওয়ার সময় যে অপুকে মেরেছিল বা কে দিয়েছিল, কেন দিয়েছিল, আর মুখ টক হয়ে গিয়েছিল, এই কথাগুলো আছে। দুর্গা আঁচলের খুঁটে কি লিখেছিল, আঁচলের খুঁটে কি খুলে রেখেছিল, রড়া ফলে বিচি। তাহলে আমরা আজকে তোমাদের ক্লাসের শেষ অংশে চলে এসেছি। আশা করছি তোমরা বাসায় পড়বে এবং ক্লাসগুলো দেখবে। আর যার বেশি সমস্যা থাকে সে অবশ্যই লিখে শিখতে হবে। যে কোনো গল্প বা কবিতা পড়ার সময় নিয়ম হচ্ছে কি কঠিন শব্দগুলো আগে জেনে নেওয়া বা যে মূর্তিকা আগে কিছু জেনে নেওয়া, তাহলে জেনে নিলে সেই গল্প সম্পর্কে তার কোনো সমস্যা থাকবে না। আশা করছি তোমরা প্রত্যেকে গল্পটা পড়বে এবং প্রশ্ন তোমরা নিজেরাও দেখবে। আসলে একটা ছোট গল্প, বেশি বড় না, তোমাদের পড়তে খুব সময় লাগবে না, গল্পটা শুনবে এবং কঠিন অর্থগুলো অবশ্যই সবাই জানার চেষ্টা করবে। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবে, সকলকে আল্লাহ।